বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মৌলভীবাজারের আজকে সপ্তদশ সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত আপনারা যারা আছেন, আমি প্রথমে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় কমিটির দুইজন সহ সভাপতি উপস্থিত আছেন, প্রবীর সর্দার এবং জামশেদ আনোয়ার তপন উপস্থিত আছেন, আমাদের মৌলভীবাজার জেলার আমাদের বন্ধু মিজানুর রহমান মিজান এবং এই সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান জওহরলাল দত্ত। আমি আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে দুই একটি কথাই বলব। আমি বক্তব্য দেবার কথা নয়, বক্তব্য দেবেন বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কি হতে পারে দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটি থেকে যারা এসেছেন। আমি প্রবীর সর্দার এবং জামশেদ আনোয়ার তপন, তাদের বক্তব্য আমরা শুনব। আমরা তাদের বক্তব্য অনুযায়ী আগামী দিনে উদীচীকে কোন দিকে নিয়ে যাওয়া যায় সে দিক নির্দেশনা আমরা পাবো অবশ্যই। তারপরও আমি বলছি, আমাদের যে শাখাগুলি থেকে আমাদের বন্ধুরা এসেছেন, আমাদের ভাই বোনরা এসেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই শীতের দিনে এবং যদিও দেরিতে এসেছেন, তারপরও আমরা যদি একটু শৃঙ্খলাবদ্ধভাবে আমরা সম্মেলনটা চালিয়ে যাই, তাহলে অবশ্যই আমরা সঠিক সময়ে আমাদের সম্মেলনের কাজ শেষ করতে পারব। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর লড়াই সংগ্রামের ইতিহাস হয়তো নতুন করে বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা জানেন যে বাংলাদেশের যে মুক্তি সংগ্রামের পর থেকে বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী যতটি আন্দোলন সংগ্রাম হয়েছে, যতটি আন্দোলন হয়েছে, সকল আন্দোলন সংগ্রামে উদীচী নেতৃত্ব দিয়েছে, ভূমিকা রেখেছে উদীচী শিল্পী গোষ্ঠী। গত যে জুলাই আগস্টের আপনারা এর আগে শুনেছেন, সে আন্দোলনেও উদীচীর নেতৃত্বে ছিল এবং সাংস্কৃতিক অঙ্গনে উদীচী একটি সর্বোচ্চ একটা অবস্থান নিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত দেশ বিদেশ সহ 450 শাখা আমাদের উদীচীর আছে। সেই শাখাগুলি সারা দেশ সহ দেশের বাহিরে যত শাখা আছে, যত বাঙালি অন্যান্য দেশে আছে, তাদের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। আজকে এই আগামী যে সম্মেলন, এই কেন্দ্রীয় সম্মেলন, সম্মেলনের আগে সকল জেলা শাখার সম্মেলন শেষ হবে এবং আনন্দের মধ্য দিয়ে এই সম্মেলনগুলি শেষ হবে এবং প্রস্তুতি নিবে আগামী যে সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য উদীচীকে সংগঠিত করবে। আমরাও মৌলভীবাজারের উদীচীকে আগামী সাংস্কৃতিক আন্দোলন এবং সংগ্রামে একক আমরা নেতৃত্ব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিব। এর মধ্যে আমি দুই একটি জিনিস বলবো যে আমরা সারা দেশে সাংস্কৃতিক একটা আন্দোলন গড়ে তোলার জন্য বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যারা আমাদের সাথে, আমাদের পক্ষে যারা রাস্তার মধ্যে আছে, তাদের মধ্যে একটা ঐক্য নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে আমরা ভবিষ্যতে অগ্রসর হব। আমাদের এর পূর্বে আপনারা দেখেছেন যে সম্মিলিত সাংস্কৃতিক জোট ছিল, তারা কি করেছে তারা আপনারা দেখেছেন। তারা সরকারের দালালি করেছে, টেন্ডারবাজি করেছে। আমরা এ ধরনের সাংস্কৃতিক কোনো গোষ্ঠী চাই না, কোনো সংগঠন আমরা চাই না। আমরা যারা সরকারের দাসত্ব করবে, যারা সরকারের পেটুয়া বাহিনী হিসাবে কাজ করবে, এ ধরনের সংগঠনও আমরা চাই না, এ ধরনের সাংস্কৃতিক কর্মীও আমরা চাই না। আমরা আমাদের স্বার্থ, এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, গরিব মানুষ, যারা এদেশের মানুষের যারা মানে নিম্ন স্তরের যারা আছে, তাদের স্বার্থকে আমরা সামনে রেখে আমরা আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমাদের যে সাংস্কৃতিক আন্দোলন, আমাদের যে সাংস্কৃতিক পরিবেশনা, তাদের জন্য আমরা করার আশ্বাস আমরা দিচ্ছি এবং আমরা করব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বর্তমানে কি শুরু হয়েছে। আমরা আশা করেছিলাম এই দেশ আবার যখন এই
এই যারা ফ্যাসিস্ট যারা আছে, যারা আমাদের এ দেশটাকে লুটিপুটে খাওয়ার চেষ্টা করেছিল, তাদেরকে বিতাড়িত করার আন্দোলনে আমরা নেমেছিলাম। আমরা ভালো একটা কিছু আশা করেছিলাম, হয়তো যারা গেছে লুটপাট করে গেছে, যারা আসবে তারাও যদি লুটপাটের সাথী হয়, তারা যদি লুটপাট করে, তারা যদি ফ্যাসিস্ট তাদের মতো ভূমিকা যদি তারা উত্তীর্ণ হয়, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সকল শক্তি নিয়ে তাদের বিরুদ্ধেও আন্দোলন সংগ্রামে নেমে পড়বে, এই আশা আমি রাখতে অবশ্যই পারি। আপনারা জানেন আমাদের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে 4টি মূলনীতি আমাদের ছিল আমাদের সংবিধানে, সেই এগুলা নিয়ে একটা হোলিকলা চলছে, এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চলছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের যে 72-এর সংবিধানের যে 4টি মূলনীতি আছে, এই মূলনীতিতে কেউ হস্তক্ষেপ যদি করে, আমরা মাঠে থাকব, মাঠে নামবো, আমরা আন্দোলন করব, তাদেরকে অবশ্যই আমরা প্রতিহত করব। এই আশাটুকু নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবার আমার পক্ষ থেকে আপনারা যারা আসছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জামশেদ আনোয়ার তপন। প্রিয় সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত উদীচীর সদস্য এবং সুধীমণ্ডলী, আপনাদের সকলকে আমি কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, খুব বেশি বক্তৃতা করার সুযোগ নেই এখানে, কারণ আমরা অনেক সময়ের মধ্যে বিলম্ব হয়ে গেছে। আপনারা সবাই উদীচীর এবারের আন্দোলন সম্পর্কে জানেন। উদীচী শুধুমাত্র যে এই জুলাই আগস্টে আন্দোলন করেছে তা কিন্তু না। উদীচীর আন্দোলন তো সবসময়, আমাদের এক বন্ধু বলেছেন, উদীচী সবসময় বিরোধী দল। তার মানে বাংলাদেশে আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, জামাত জাতীয় পার্টি যেই থাকুক না কেন, উদীচী সবসময় একটা বিরোধী দলের বা বিরোধী মতের ভূমিকায় উদীচীকে রাখতে হয়েছে। মিজান ভাই খুব স্পষ্ট করে, খুব সংক্ষেপে হলো বলেছেন যে আমরা তো শেখ হাসিনার যে স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকার, তার বিরুদ্ধে লড়াই করেছি কিছু সুনির্দিষ্ট কারণে। এই কারণ, আমরা যে কারণে লড়াই করেছি তার সাথে জামায়াত ইসলাম বা বিএনপির একটা মৌলিক পার্থক্য রয়েছে। অনেকেই ব্যাপারটাকে গুলিয়ে ফেলেন, অনেকেই মনে করেন যে আমরা বুঝি জামাত বিএনপির সাথে মিলেমিশে আওয়ামী লীগ সরকারকে হটিয়েছি। ব্যাপারটা সেরকম নয়। আমরা লড়াইটা করেছি কেন? আপনারা প্রায় সবাই জানেন, দীর্ঘদিন অনেকেই ভুক্তভোগীও বটে। শেখ হাসিনা কিন্তু 2008 সালে ব্যাপক ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। ব্রুট মেজরিটি যাকে বলে, যাচ্ছে তাই করার মতো ভোট তাকে দেশের জনগণ দিয়েছিল। ক্ষমতায় এসে কিন্তু প্রথম 1-2 বছর খুব ভালোই কাটছিল। আমরা তো খুব আশা নিয়েছিলাম যে এবার বুঝি 96 থেকে 2001 পর্যন্ত যেটা শেখ হাসিনা করতে পারেন নাই, এবার বুঝি এত বিরাট সমর্থন নিয়ে এসে শেখ হাসিনা সেটা করতে পারবেন। কিন্তু তাদের চরিত্র, আওয়ামী লীগের যে চরিত্র, সেই চরিত্র কিন্তু শিফট হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে। আওয়ামী লীগ আগের সেই স্বাধীনতার আগে যে একটা সংগ্রামী ভূমিকার দল ছিল, সেটা নাই এখন আর। পরিবর্তন হয়ে কিছু লুটেরা, সাম্প্রদায়িক লোকেদের খপ্পরে পড়েছে। এবং পার্লামেন্টে আপনি যদি দেখেন, গত 2-3টে পার্লামেন্টে যারা বিনা ভোটেও যাদেরকে আমরা দেখেছি, তাদের হিসাবটা যদি দেখেন যে 80% হচ্ছে এরা ব্যবসায়ী শিল্পপতি, রাজনীতিবিদ না। এবং রাজনীতিবিদ হয়ে যারা আসছেন তারাও একেবারে লুটেরা, সাম্প্রদায়িক মন মেজাজ নিয়ে তারা ছিলেন। ফলে এখানে গণতন্ত্রের যে সাধারণ রেওয়াজগুলি আছে সেগুলিও
শেখ হাসিনা সেখান থেকে সরে এসেছিলেন এবং মানুষের যে কথা বলার সেই স্বাধীনতা সেটাকে তিনি টুটি টিপে হত্যা করেছিলেন। একটা আইন করেছিলেন ডিজিটাল নিরাপত্তা আইন, আপনাদের মনে আছে কিনা? মানে আপনি ওই যে আপনাদের এই বৃহত্তর সিলেটের সুনামগঞ্জে একটা ছেলে ঝুমন দাস, আপনাদের মনে আছে নিশ্চয়ই। ঝুমন দাস ছেলেটা এখানে মামুনুল হক যে ইসলামী আন্দোলনের নেতা, হেফাজত ইসলামের নেতা, তিনি তো সবসময় খুব উগ্রপন্থী আর কি। তো তিনি যখন এখানে এসে সমাবেশ করলেন, তো এই ঝুমন দাস তার ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে এই লোকটা হচ্ছে অতীব সাম্প্রদায়িক, বিভেদ সৃষ্টিকারী, ইত্যাদি ইত্যাদি। জাস্ট এই কথাগুলো লেখার অপরাধে এই ছেলেটাকে আপনার অ্যারেস্ট করে নিয়ে গেল পুলিশ। এবং তাদের যে গ্রাম নয়াপাড়া গ্রাম, এই গ্রামে 68টা পরিবার, হিন্দু পরিবার সবগুলো তস নস করে ফেলা হয়েছিল। এটা ছিল 17 মার্চের ঘটনা, 2020 সাল, 17 মার্চ না 2021 সালে, খুব সম্ভব 21-এ। 17 মার্চ হচ্ছে শেখ মুজিবুর রহমানের জন্মদিন। হ্যাঁ, এবং এই মামুনুল হকের মজার ব্যাপার হচ্ছে, মামুনুল হক যে ইসলামী জলসাটা করেছেন তার পুরো স্বেচ্ছাসেবকের দায়িত্বটা পালন করেছিলেন দিরাই অঞ্চলের আওয়ামী যুবলীগ এবং আওয়ামী লীগের সহসভাপতির নেতৃত্বে তারা এই কাজটি করেছিলেন। তো খবর পেয়ে আমরা সাথে সাথেই ঢাকায় দাঁড়িয়ে গেছি, শাহবাগে প্রতিবাদ সমাবেশ করেছি, সারা বাংলাদেশেই আমরা প্রতিবাদ করেছি। এবং আমি তখন উদীচীর সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। আমরা একটা টিম নিয়ে আপনার 18 তারিখ কি 19 তারিখে আমরা সেই গ্রামে গেলাম। তো বিভৎস অবস্থা, মানে সেই লোকগুলো কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, এন্টায়ার গ্রামের লোকেরা। এবং তাদের ঘরের মধ্যে থেকে সমস্ত আসবাবপত্র বাইর করে নিয়ে আসা হয়েছে, সেগুলো কুপিয়ে কুপিয়ে সেগুলোকে নষ্ট করা হয়েছে। অনেক বাদ্যযন্ত্র ছিল, হারমোনিয়াম, তবলা, ঢোল ইত্যাদি, সেগুলো কুপিয়ে কুপিয়ে নষ্ট করা হয়েছে। তাদের প্রত্যেকটা ঘরের সামনে ছোট ছোট কিছু আপনার মূর্তি ছিল, কিছু এই পূজার ইয়ে ছিল, সেগুলোকে তারা ধ্বংস করেছে। এবং প্রত্যেকটা বাড়ির যে আপনার সিলিং মানে টিন, সেগুলোকে কোপানো হয়েছে। তো আমরা সেখানে গিয়ে প্রতিবাদ সমাবেশ করলাম। এবং এই ঝুমন দাস 6 মাস, এই মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সেই ছেলেটা জেলখানাতে ছিল এবং 12 বার তার জামিনের আবেদন নাকচ হয়ে যায় আদালত থেকে। পরে আমরা আমাদের কিছু আইনজীবীর সহযোগিতা নিয়ে আমরা হাইকোর্ট থেকে তার জামিন করিয়েছি। তো আমি কথাটা বললাম এই জন্য যে আওয়ামী লীগ সরকার তো নিজেদেরকে মুক্তিযুদ্ধের চেতনার সরকার বলতো, অসাম্প্রদায়িক সরকার। বারবারই তারা মুখে ফেনা তুলে ফেলতো এই মুক্তিযুদ্ধ করতে করতে। তো সেটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তখন একটা সংবাদ সম্মেলন করেছিল 2021-এ, যখন দুর্গাপূজার সময় কুমিল্লায় ঘটনা ঘটলো। তখন তারা স্ট্যাটিস্টিক দেখিয়ে বলেছে যে এই শেখ হাসিনার আমলে গত 15 বছরে, তখন 15 না 12-13 বছর ছিল, 6600টা সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের আমলে। একটা ঘটনারও কোন রকম তদন্ত হয়নি, বিচার তো দূরের কথা। তাহলে সেই কাজগুলো তারা করেছে। একদিকে তারা সাম্প্রদায়িক নিপীড়নকে নানানভাবে সমর্থন করেছে, সহযোগিতা করেছে বা এ ব্যাপারে নির্লিপ্ত থেকেছে। আর আর্থিক ব্যাপারে দেখেন, শেখ হাসিনা যখন ক্ষমতার থেকে চলে যায় তখন তো অনেক থলের বিড়াল বেরিয়ে আসতেছে। আমরা তো এত কথা জানতামও না আসলে। বাংলাদেশের ব্যাংকগুলোকে কিভাবে লুটপাট করা হয়েছে, টাকা কিভাবে বিদেশে পাচার করা হয়েছে। মানে যে লোকটা লোন পাওয়ার যোগ্য না, তাকে 1000 কোটি টাকা লোন দিয়ে সেই টাকাটা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এবং মেগা মেগা যে প্রজেক্টগুলো করেছে, যেখানে 100 টাকা খরচ সেখানে 500 টাকা দেখিয়ে 1000 টাকা দেখিয়েছে। এরকম করে তাদের দলীয় কিছু লোক এবং কিছু আপনার লুটেরা, ব্যবসায়ী, শিল্পপতি, এরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। ফলে আগামী 10-20 বছরও যতই সরকার আসুক না কেন, আমাদের ঘাড়ে কিন্তু
সেই ঋণের বোঝাগুলো আছে। কারণ 15.5 লক্ষ কোটি টাকা শেখ হাসিনার সরকার ঋণ রেখে গেছে সরকারের, মানে বাড়তি ঋণ, যেটা আগে ছিল খালেদা জিয়ার আমলে 2,76,000 কোটি টাকা, এখন হচ্ছে 18,36,000 কোটি টাকা বাংলাদেশের দেনা আছে। এই দেনার তো আমার আপনার, এগুলো তো আমাদেরকেই শোধ করতে হবে। সেই জন্য এই সরকার এখন এসব ভ্যাট চাপাচ্ছে, আমাদের উপরে ট্যাক্স চাপাচ্ছে। তার মানে হচ্ছে একদিকে দেশের মানুষের কথা বলার স্বাধীনতা নাই, সরকার যে পরিবর্তন করবে ভোট দিয়ে সেটাও তারা কোনো সুযোগ রাখে নাই। আরেকদিকে দেশের টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে। আরেকদিকে দেশের সমস্ত সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি এগুলো দিয়ে গেছে। এবং সাম্প্রদায়িক উগ্রপন্থী যারা, একটা হচ্ছে যে যারা ধর্ম পালন করে, সাধারণ ধার্মিক, তাদের বিরুদ্ধে তো কারো কোনো বক্তব্য নাই। তারা তো সমাজের জন্য ক্ষতিকর কিছু না, যে কোনো ধর্মের ধার্মিক লোক যারা। কিন্তু এরা তো ধার্মিক না, এরা তো হচ্ছে উগ্রপন্থী। এরা তো বিভেদ তৈরি করতে চায় ধর্মের নামে, গোষ্ঠীর নামে। এবং এরা ইসলাম ধর্মের মধ্যেও দেখেন, এরা কাদিয়ানীদের বিরুদ্ধে আক্রমণ করে, এরা ইসমাইলিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা করে, এরা মাজারগুলোতে আজকে হামলা করতেছে, এরা আপনার শিয়াদের উপরে হামলা করতে। অর্থাৎ ওদের যে মত, এদের মতের বাইরে আপনি মুসলিম হন আর হিন্দু হন আর বৌদ্ধ হন, কাউকে তারা এখানে রাখবে না। এই যে সাম্প্রদায়িকতা, এটা বিস্তার লাভ করেছে শেখ হাসিনার আমলে। আপনি দেখেন গ্রামে গঞ্জে আগে নাটক হতো, যাত্রা হতো, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো হয় না এখন আর। বাউলরা অনুষ্ঠান করবে, তাদের নির্দিষ্ট যে আখড়া আছে সেখানেও তারা সেটা করতে পারবে না। তাদের বাউলদের চুল কেটে দেওয়া হয়, দাড়ি কেটে দেওয়া হয়েছিল, সেটার বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করেছি, আপনারা জানেন। অর্থাৎ শেখ হাসিনার এই যে সরকার মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সমস্ত কাজগুলো করেছেন। ফলে আমি যদি এখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি বাইরে, তাহলে মানুষ মনে করে যে বেটা বুঝে আওয়ামী লীগ। কারণ মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগরে তারা একদম সমর্থক বানিয়ে ফেলেছে। আওয়ামী লীগের যত অপকর্ম, সেই অপকর্মের দায় এমন ভাবে মুক্তিযুদ্ধের উপরে চাপায় দেওয়া হয়েছে। ফলে আমাদের সামনে আমাদের এগিয়ে যাওয়ার যে পথটা, বাংলাদেশের যারা সাধারণ মানুষ, বাংলাদেশে যারা প্রগতিশীল মানুষ, গণতান্ত্রিক মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, তাদের পক্ষে টিকে থাকাটা এখন কঠিন হয়ে গেছে। তাই বলে কি আমরা চুপ থাকবো? আমরা সেই কারণেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা করেছিলাম। কেননা একটা খুব যৌক্তিক দাবি ছিল যে কোটা, এই কোটাটা আপনার অযৌক্তিক ছিল। এই কোটার সংস্কারের দাবি করা হয়েছিল, কিন্তু সেই ছেলে মেয়েদেরকে যেভাবে রাজপথে গুলি করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, হেলমেট বাহিনী নামিয়ে দিয়ে সরকারের বিভিন্ন বাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী পর্যন্ত নামাই দিয়ে কারফিউ জারি করে পুরো দেশের মানুষকে জিম্মি করে এইভাবে হত্যা, তারা মেসাকারটা চালিয়েছিল। সেই জন্যই আমরা আমাদের ওই যে সত্যেন সেন একটা কথা বলেছিলেন, মানুষের লাগি ঢেলে দিয়ে যাব মানুষের দেয়া প্রাণ। তো মানুষ যেখানে হত্যা হচ্ছে, মানুষ যেখানে নির্যাতিত হচ্ছে, সেখানে উদীচী শিল্পীরা কি ঘরে বসে থাকতে পারে? পারে না। সেই জন্যই আমরা তখন রাস্তায় নেমেছিলাম। সেই জন্য আওয়ামী লীগের পছন্দের লোকেরা এবং অনেক লোকেরা আমাদের নামে দুর্নাম করেছে, আমরা জামাত শিবির নাকি হয়ে গেছি। আর আশ্চর্য ব্যাপার, এখন জামাত যদি আকাশকে নীল বলে, আমি কি কালো বলবো? আমি তো নীলই বলবো। তা আমরা এই আন্দোলনটা করেছি অনেক দিন ধরে, আমরা রাস্তায় ছিলাম, জামাত আন্ডারগ্রাউন্ডে ছিল, জামাত আওয়ামী লীগের ভিতরে, পেটের ভিতরে ঢুকে গিয়েছিল, আর জামাতকে তো আশ্রয় দিয়েছে তারা। সুতরাং আমাদের এই আন্দোলনটা ছিল অত্যন্ত ন্যায্য। কিন্তু এই আন্দোলনের পরে যে কথাটা মিজান ভাই খুব সংক্ষেপে বলেছেন, যে আমরা তো চেয়েছিলাম যে মানুষের কথা বলার স্বাধীনতা আসবে, আগে যা যা আমরা করতে পারি নাই তাই আমরা করতে পারবো, আগে যেভাবে লুটপাট হয়েছে সেই লুটপাট হবে না, আগে সাম্প্রদায়িকতা করা হয়েছে এবার সাম্প্রদায়িকতা করা হবে না। কিন্তু এখন দেখছি যে এই সরকারের তো আমাদের আন্দোলনের ফসল, এই সরকার তো আমাদের আন্দোলন, আমরা তো সমর্থন দিয়েছিলাম তাদেরকে, কিন্তু এই সরকারের ঘাড়ে জামাত আসর করেছে, সাম্প্রদায়িক শক্তি আসর করেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আদিবাসী ছেলে মেয়েদের উপর কি নির্মম কায়দায় সেদিন ঢাকা শহরে হামলা চালানো হয়েছে, এবং সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা, মাত্র 2 জনকে অ্যারেস্ট করেছে, কারণ তারা কোথায় আছে আমরা সেটাও জানি না, বাকিরা বুক ফলিয়ে চলছে। উল্টা ছাত্র নেতা, প্রগতিশীল ছাত্র ইউনিয়নের নেতাদের উপরে আজকে শিবির চড়াও হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই সরকারের কাছে,
যে আপনারা জনগণের যে রক্তদান এবং আন্দোলনের সেই ফসল নিয়েই আপনারা ক্ষমতায় এসেছেন, জামাতকে আস্কারা দিয়ে জামাতকে শক্তিশালী করবার জন্য নয়। যদি তা করেন আপনারাও কিন্তু জনগণের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ থেকে রক্ষা পাবেন না। আপনারা সাবধান হয়ে যান। আমরা সরকারকে বারবার বলছি, এই জামাতে ইসলাম তারা যে গণহত্যার আসামি, এই গণহত্যার আসামি থেকে কি তারা নিষ্কৃতি পেয়েছে? তাদেরকে কিন্তু এই জাতি ক্ষমা করে নাই। তারা এই জাতির কাছে ক্ষমা চায়ও নাই, এবং তারা ৭১-এর ভূমিকার জন্য লজ্জিতও না। তারা এখন ৭১-এর ঘটনাটাকে অন্যদিকে মনে করতেছে, এটা তো ওই যে ভারতের পাক ভারত যুদ্ধ, এবং বাংলাদেশের স্বাধীনতা ভারত এনে দিয়েছে, ভারতের পেটে চলে গেছে। ভারত বাংলাদেশের তার স্বার্থ আছে, এবং বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে ভারত অনেক কাজ করেছে, এখনো করে যাচ্ছে, এখনো অনেক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেটার দায় ভারতের। কিন্তু ৩০ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, ২ লক্ষ নির্যাতিত মা বোনের বিনিময়ে কিন্তু আমরা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ কারো দয়ার দান নয়। যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে, এবং বাংলাদেশের স্বাধীনতা হয়েছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা ১৯৭১ সালের 10ই এপ্রিল আপনার সেটা ঘোষণাটা নেওয়া হয়েছিল, এবং সেই ঘোষণার প্রেক্ষিতে পরবর্তী সময় আমাদের সংবিধান লিপিবদ্ধ করা হয়েছিল। এই প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। আজকে আমাদের সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে, আজকে ৪৭-এর চেতনার কথা বলা হচ্ছে, কিন্তু উদীচীর যে লড়াই বা বাংলাদেশের মানুষের যে লড়াই, সেই লড়াইয়ের কিছু জায়গা আছে, সেটা ৪৭-এর চেতনা নয়, সেটা হচ্ছে ৫২-এর চেতনা, সেটা হচ্ছে ১৯৭১-এর চেতনা, সেটা হচ্ছে ৯০-এর গণঅভ্যুত্থানের চেতনা, সেটা হচ্ছে ২০২৪-এর বৈষম্য বিরোধী চেতনা। এটাকে কেউ যদি পাশ কাটিয়ে সাম্প্রদায়িকীকরণ করবার চেষ্টা করে, তাহলে সেটাকে প্রতিহত করা হবে। সুতরাং সামনে অনেক লড়াই, আমাদের উপরে ইতিহাসের অনেক দায় আছে। কারণ উদীচী বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন। আমাদের মকবুল ভাই বলেছেন আজকে সম্মিলিত সাংস্কৃতিক জোট কোথায় তারা তো রাস্তায় আজকে জনগণের পক্ষে দাঁড়াচ্ছে না, দাঁড়ানোর কোনো নৈতিক মনোবলই তাদের নাই। তারা তো আসলে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের তোষামোদী করেছে, তাদেরকে সমর্থন দিয়ে গেছে, এবং গণহত্যার সময় তারা সমর্থন দিয়ে গেছে। ফলে উদীচী যখন এই যে ৫ই আগস্টের ২ দিন পরে ৭ তারিখেই আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আমরা ৯ তারিখে দাঁড়িয়ে গেছি, যখন আমাদের এখানে মন্দির ভাঙা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, এবং এখনো পর্যন্ত সবসময় উদীচী রাস্তায় আছে। কেন? উদীচী সেই মনোবল আছে। উদীচী তার যে আন্দোলন, তার যে রাজনৈতিক চেতনা, তার যে আদর্শ, সেটা কোনো স্বৈরাচারের পদপ্রান্তে বিসর্জন দেয় নাই, আগামীতেও দেবে না। এই প্রত্যয় আমরা রাখি, এবং আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় সম্মেলন, সেই সম্মেলনের মধ্য দিয়ে আমরা আগামী দিনের আমাদের আন্দোলনের কর্মসূচি, আমাদের আগামী দিনের সাংস্কৃতিক যে লড়াই, সেই লড়াইয়ের কর্মসূচি আমরা গ্রহণ করব। তার অংশ হিসেবে আজকে জেলায় জেলায় সম্মেলন হচ্ছে, শাখা সম্মেলন ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা চাই যে আপনারা সবাই মিলে এখানে যারা আজকে অনুপস্থিত, সেই সমস্ত বন্ধুদেরকে সংগঠিত করবেন। জেলার প্রত্যেকটা আমরা ৩১টা সাংস্কৃতিক সংগঠনকে একত্রিত করে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য নাম দিয়ে। তো এর বাইরে অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন আছে যারা কোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আগে পায় নাই, ফলে অনেকেই সম্মিলিত সাংস্কৃতিক জোটের মধ্যেও আশ্রয় নিয়েছিল। তাদেরকেও আজকে আমাদেরকে আশ্রয় দিতে হবে। উদীচী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। এই জায়গায় সমস্ত মানুষকে, সমস্ত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক চিন্তার সংগঠন আছে, সংগঠনের বাইরে অনেক ব্যক্তি আছে, তাদেরকে আমাদের এক জায়গায় নিয়ে আসতে হবে। সেই আহ্বানটা আমি আপনাদের কাছে রাখছি। আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় উদীচী, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ তপন ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর শিকদার।
আজকের মৌলভীবাজারের সম্মেলনের এই পর্বের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং সামনে যারা বসে আছেন, সকলকে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের ভীষণ ভালো লাগছে জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে জেলায় জেলায় আমরা যে সম্মেলন করে বেড়াচ্ছি। কিছুদিন আগেই আমরা মৌলভীবাজার ঘুরিয়ে গিয়েছিলাম, তারপরে আবার আসতে হয়েছে। বরাবরই মৌলভীবাজার আসতে খুব ভালো লাগে। আর আজ সম্মেলনের এই প্রাককালে উদ্বোধন হলো, র্যালি হলো, আমরা কাউন্সিলে বসেছি, বসবো কিছুক্ষণ পর। সব বিষয় কিন্তু আলোচনা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তাগণ সব কিছু বলেছেন, কিন্তু এখনো অনেকের মনে অনেক প্রশ্ন। একটাই শুধু প্রশ্ন আমাদের কাছে করে, আর সম্ভবত আমি শুনেছি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাছে করে, যে দেশের ভবিষ্যৎকে কি হবে, আমরা কোথায় আছি। আমরা জন্ম থেকে জ্বলছি, এই কথাটা বলতে চাই। আন্দোলন সংগ্রামে ছাড়া আমরা থাকতে পারিনি। আপনারা জানেন উদীচী হচ্ছে সাংস্কৃতিক সংগঠন, তবে বিনোদনের কোনো সংগঠন নয়। কিন্তু বুকটা ফাইটা যায় এই ধরনের গান আমরা গাই না। তবে আমাদের যে সংগঠন, সাংস্কৃতিক সংগঠন হলেও রাজনীতি সচেতন সাংস্কৃতিক সংগঠন। রাজনীতিকে মাথায় রাখি। আমাদের দেশ, পাশের দেশ, বিশ্ব, সব রাজনীতি আমাদের মাথায় রাখতে হয়। কারণ সাধারণ মানুষের অধিকার লড়াই, তার সঙ্গে মিশে আছে উদীচী। 1968 সাল সত্যেন্দা, রণেশদা, ইদু ভাইরা তারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। কেউ কৃষক সমিতি করতেন, শ্রমিক আন্দোলন করতেন। সেটা ছাড়াও ভেবেছিলেন এদেশে একটা বহুমুখী সাংস্কৃতিক সংগঠন হওয়া উচিত। একজন রাজনৈতিক নেতা যখন জোরালো বক্তব্য রাখে, আধা ঘন্টা, 40 মিনিট ইত্যাদি, তার থেকে আমাদের একদল শিল্পী যখন গণসঙ্গীত পরিবেশন করে একটা বা দুইটা, তাতে মানুষের মনোজগৎটা ঘুরে যায়, মনোজগতের একটা পরিবর্তন হয়, তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। এই দেশটাকে ভালোবাসতে হবে, দেশের মানুষের অধিকার আদায় করতে হবে। এই জন্যে সেই সময় ওনারা এই সাংস্কৃতিক সংগঠন উদীচী প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের অস্ত্র আছে, আমাদের প্রতিপক্ষের যেমন অস্ত্র আছে খুব ধারালো ধারালো, অত্যাধুনিক, আমাদের আছে হারমোনিয়াম, তবলা এবং আমাদের কণ্ঠ। আমরা সঙ্গীতের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে কিন্তু আমরা এইটা প্রয়োগ করি এবং ধরাশায়ী করি প্রতিপক্ষকে। সে 68 সাল থেকে প্রতিটা আন্দোলনের পরতে 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 আজ আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। সত্যিকার অর্থে আমাদের তো থাকার কথা ছিল মহড়া কক্ষে। আমরা গানের চর্চা করব, নাটকের চর্চা করব, নৃত্যের মুদ্রা নিয়ে কথা বলবো, রাজপথে নামার তো কথা ছিল না। কিন্তু আমরা দেখেছি যারা রাষ্ট্রনায়ক, যারা রাষ্ট্র চালায়, তাদের যে আচরণ, ফ্যাসিবাদী আচরণ, স্বৈরাচারী আচরণ, বারবার আমাদেরকে রাজপথে নামাতে বাধ্য করে। আমরা মুষ্টিবদ্ধ স্লোগান দেই, রাজপথ কাঁপিয়ে তুলি। গত সরকারের আমলও তেমনি। যে আন্দোলনটা অনিবার্য ছিল, যে গণঅভ্যুত্থানটা অনিবার্য ছিল, উদীচী তাতেই সামিল হয়েছে। তাদের কোটা আন্দোলন দিয়ে ছাত্রদের শুরু, কিন্তু শেষ পর্যন্ত কোটা আন্দোলনের মধ্যে নিবিত্ত ছিল। সেখানে কি দুর্নীতি আসে নাই? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আসে নাই? সেখানে স্বজনপ্রীতি আসে নাই? সেই নেত্রী অনলাইনে কিভাবে বলে যে আমার পিওন 400 টাকা কোটির মালিক? এই হচ্ছে নেত্রী। এর কি পতন চাই না? আমরা কিন্তু অনেক আগে থেকেই এই সরকারের পতনের কথা বলে আসছি, বিরোধিতা করেছি। আমরা চোখে আঙুল দেখিয়ে দিয়েছি, আঙুল দিয়ে, যে এই জায়গায় কাজ করুন।
তারা মনে করতেন মুক্তিযুদ্ধের চেতনা মানে বঙ্গবন্ধু আর শেখ রাসেল। এই দুজনকে ভাঙিয়ে যে কান্না কাটিয়ে আমরা দেখেছি, কতদিন মানুষ এগুলো মনে রাখবে, দেখবে? রিভোল্ট তো হবেই দেয়ালে পিঠ থেকে গেলে। আরো কত অনিয়ম যে আছে সেগুলো আপনি ইতিমধ্যে জেনে গেছেন, পত্রপত্রিকা দিয়েছেন। প্রতিটা এমপি, প্রতিটা মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশ তাদের ভালো লাগে না, তাদের বাড়ি বানাতে হয়েছে আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, সব জায়গায়। কয়টা? একটা দুটো? 628টা পর্যন্ত বাড়ি বানিয়েছে, পত্রিকার সূত্রে আমরা জেনেছি। এইটা হচ্ছে দেশপ্রেমিক? এইটার নাম রাজনীতি? আমরা ঘেন্না করি ওদিকে, এই মানসিকতাকে ঘেন্না করি। আমরা আন্দোলনে রাজপথে নেমেছি এবং বিজয় হয়েছি। শুধু বিজয় তো এখানে না, প্রতিটা পরতে পরতে। নিশ্চয়ই আপনাদের গণজাগরণ মঞ্চের কথা মনে আছে। মুক্তিযুদ্ধ যারা করেছিলেন আর যারা বিরোধিতা করেছিলেন, একটা পার্থক্য আমরা কিন্তু খুঁজে পেয়েছিলাম। এখানে এস এম শুভ কাজ করে, সে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রেখেছিল ছাত্র ইউনিয়নের সভাপতি হিসাবে। আমরাও সার্বক্ষণিক পাশে ছিলাম। কিন্তু এই ছোট্ট ছোট্ট বিজয় আমাদের কাছে বিজয় নয়, অবশ্যই সেই বিজয়। আপনারা জানেন এই সরকার আসার পর মামলাগুলো রাতারাতি সব খালাস হয়ে গেল। কিন্তু আমাদের 1999 সালের যে 10 জন শিল্পী কর্মীকে হারালাম, আমরা সরাসরি কত বিচার চেয়েছি, প্রতিটা অনুষ্ঠান তার বিচার চেয়েছি, বিচার হয়নি। এই বিচারের কথা তো কারো মনে পড়লো না। শুধু তাই না, আস্ফলন আমরা যে এই অনুষ্ঠানগুলো করে বেড়াচ্ছি, সেই অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে। আমাদের র্যালি করতে দেওয়া হচ্ছে না। আমাদের যখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সন্ধ্যায়, তখন বাধা দেওয়া হচ্ছে এবং বলছে আধা ঘন্টার মধ্যে শেষ করবেন, 1 ঘন্টার মধ্যে শেষ করবেন। এই তো আমাদের দেশ, এটা আমাদের বাংলাদেশ। আমার বোন গান গাইবে, আমার ভাই বাঁশি বাজাবে, আমার ছেলেরা খেলবে, হাসবে, সেখানেও বাধা। অত সোজা না। এই বাধা দেওয়ার দায়িত্ব আপনাদের না, অধিকারও আপনাদের নেই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ওই বিতাড়িত সরকারের মতো ফেসিস্ট আচরণ যদি হয়, আবারও যদি স্বৈরাচারের পথে হাঁটেন, উদীচী সমুচিত শিক্ষা দেবে আপনাদের। আর তখন আমরা পিছনে তাকাবো না। সংস্কৃতির চর্চা যেমন চলবে, পাশাপাশি দেশের গণতান্ত্রিক আন্দোলনের সাথে সাংস্কৃতিক আন্দোলন আমরা গড়ে তুলব। তার জন্য আমাদের একটাই শুধু প্রস্তুতি নিতে হবে। সমস্ত জেলার অন্তর্গত শাখার অন্তর্গত ইউনিয়ন, গ্রামে যে শাখা গঠন করতে হবে, সংগঠনকে মজবুত করতে হবে। উদীচীর আদর্শে আমাদের একটাই পতাকা দলে আপনাদের সকলকে আসতে হবে। বেশি শ্রম, মেধা, সময় নিয়োগ করে সংগঠনকে মজবুত এবং শক্তিশালী করে তুলতে হবে। তারপর দেখবেন কোন রাষ্ট্রনায়কেরা, রাষ্ট্র যারা পরিচালনা করছে, আর চোখ রাঙাবে না উদীচীর উপরে। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো। উদীচী করতে যে সত্যেন্দ্র অনিশদা যে সমাজ প্রতিষ্ঠার কথা বলে গেছেন, যে সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যে সাম্যের সমাজ, সমতার সমাজ, বৈষম্যহীন সমাজ, অসাম্প্রদায়িক সমাজ, সেই সমাজ আমরা এ দেশে প্রতিষ্ঠা করেই ছাড়বো। এর অন্যথায় আমি আর কিছু চাই না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।